আমরা ইন্টারমিডিয়েট লেভেলে ফিজিক্সে ফার্স্ট পেপারে যেসব চ্যাপ্টারকে আমি কখনো আতঙ্ক হিসেবে দেখাই না, এটা আমার অভ্যাস না, কিন্তু টিচাররা দেখাতে চায় বা তাদের কথায় মনে হয় চ্যাপ্টারগুলো ইন্টিমিডিয়েটিং। এর মধ্যে আমি বলবো প্রথম ইন্টিমিডিয়েটিং চ্যাপ্টার নিউটনের বলবিদ্যা। এখন নিউটনের বলবিদ্যা পড়ার পূর্বে আমরা যেসব চ্যাপ্টার সিকুয়েন্সিয়ালি যদি যাই, পরিবারকে আমরা এক সাইডে রেখে ভেক্টর গতিবিদ্যা যেহেতু পড়ে আসছি, সো আমাদের হচ্ছে ভেক্টর আর গতিবিদ্যা দুইটাই কিন্তু মোটামুটি ডিরেকশন এর উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো আলটিমেটলি ফিজিক্সে দুইটা জিনিস যদি জানা থাকে, দুইটা জিনিস সম্বন্ধে ভালো আইডিয়া থাকে, একটা সোজা কথা, ভেক্টর সেন্সটা যদি ভালো থাকে, ভেক্টর সেন্স মানে এখন বল তো অবশ্যই একটা কি রাশি, ভেক্টর রাশি, এই ব্যাপারে তো আমাদের কোনো ডাউট নাই, যেদিকে বল দিব মুভমেন্টও সেদিকে হবে। হ্যাঁ, তো ভেক্টর সেন্স যদি থাকে তাহলে আমি মোটামুটি ভালো মতো গতিবিদ্যা পারবো। ঠিক আছে, উপরের দিকে না নিচের দিকে এগুলো আমি মোটামুটি সলভ করতে পারবো। গতিবিদ্যারও কিছু অঙ্ক ভেক্টর দিয়ে করা যায়। আমরা যেগুলো গ্যালিলিও অথবা প্রাসের অঙ্কগুলা, প্রাসঙ্গগুলো তো আমরা গ্যালিলিও দিয়ে করছি। ঠিক আছে, তো মানে উপাংশ বিভাজন করছি, এরপর হচ্ছে গ্যালিলিওর ব্যবহার করছি মোটামুটি, এখানে তো অন্য কিছু কনসিডার করিনি। তো ওই গতিবিদ্যার একই অঙ্কগুলা কিন্তু ভেক্টর দিয়েও করা যায়, মানে ভেক্টরে বিভাজন করে করা যায়। তো ভেক্টর গতিবিদ্যা যদি আমরা মোটামুটি পারি, at least if we can guarantee that we can solve the textbooks practice problems, তাহলে আমরা good to go for Newtonian mechanics, নিউটনের বলবিদ্যা। তাহলে আমি ধরে নিলাম যে হচ্ছে ভেক্টর গতিবিদ্যার একদম বেসিক কনসেপ্টটা আমাদের মোটামুটি আছে। ওই ক্ষেত্রে নিউটনের বলবিদ্যা আমাদের জন্য সহজ। তো বল দিলে একটা বস্তুর গতির অবশ্যই পরিবর্তন ঘটবে। যদি বল অবশ্যই হয় গতিবেগ বাড়বে অথবা কমবে, যে কোনো একটা কিছু তো হবে। তো আমরা একেবারে এলিমেন্টারি পড়া যদি মানে পড়ি, আমরা অনেক বেশি হাতি ঘোড়া অনেক কঠিন কনসেপ্ট পড়বো এমনও না। আমি নিজে যা পড়ছি, আমি ইন্টারমিডিয়েটে পড়াশোনা একলাই করছি, আমি অনেক বইটাই পড়ছি, তো ওটার বেসিসে যতটুকু পড়া আর কি। হ্যাঁ, বাট হচ্ছে আমি পড়াশোনা একলাই করছি, মানে আমি টিচার বা হচ্ছে কোনো অফলাইন সোর্সে যাইনি, অফলাইন সোর্সের কাছাকাছি যে কোনো কারণে হোক যাইনি। বাট হচ্ছে আমি প্রচুর বই পড়ছি। পরবর্তীতেও আমি ইউনিভার্সিটি লেভেলে গিয়েও ফিজিক্স পড়ছি, ফিজিক্সের টাচে ছিলাম না তা না, পড়াইছি। তো আমি আমার অভিজ্ঞতা থেকে পড়াবো আর কি। ঠিক আছে, বা আমি আমার অভিজ্ঞতাটা অনবোর্ড শেয়ার করবো, হ্যাঁ, প্রবলেম সলভিংয়ে। তো আশা করি কাজে লাগবে। আমি বলতেছি না, আমি কখনোই দাবি করতেছি না এডটেক প্ল্যাটফর্ম বা বিভিন্নখানে একই টপিকগুলো কিন্তু অনেকেই পড়াচ্ছে। তো আমি বলতেছি না কারো থেকে ভালো পড়বো, কারো থেকে খারাপ পড়াবো, তারা তাদের মতো। আসলে আমার অ্যারেঞ্জমেন্ট খুবই সিম্পল। হ্যাঁ, এটা অনেকে ভালো না লাগতেও পারে, স্বাভাবিক। ইলেকট্রনিক বোর্ড চলে আসছে এখন, একটু অ্যাফোর্ড করতে পারতেছি না, তো হোয়াইট বোর্ডে যতটুকু করানো যায়। ঠিক আছে, আচ্ছা, না বুঝলে আমাকে বলতে হবে। আচ্ছা, একটা বস্তুর ভর যদি m হয়, এখন দুটো হতে পারে, either it resting or moving। ঠিক আছে, এখন আমরা ধরেন এটাকে আমি যদি দুইভাবে বল দিতে পারি। ধর এটা যদি স্থির থাকে তাহলে যেদিকে ফোর্স দিব ওদিকে মুভমেন্ট হবে, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে রেস্টিং যদি হয়, আমরা u = 0 আদিবেগ নরমালি u দিয়ে আমরা প্রকাশ করি, বাট আমি এটা প্রেফার করি vi এভাবে লিখতে পছন্দ করি। v মানে ভেলোসিটি ইনিশিয়াল, এভাবে আমরা লিখতে পছন্দ করি। আমরা u দিয়ে লিখবো না, আমরা vi দিয়ে লিখবো। হ্যাঁ, vi = 0 রেস্টিং হলে। আর যদি মুভিং হয় vi কি হবে না, 0 সমান হবে না। তো একটা বস্তুর ভর যদি m হয়, তাহলে আমি যদি ফোর্স যখন দিব, ওকে,
ধরলাম ধরলাম স্পিড vi ছিল, এটা 0 হোক না হোক, এটা ইনিশিয়াল স্পিড ছিল, ইনিশিয়াল স্পিড। আমি একটু এসএসসি লেভেলের কনসেপ্ট থেকে একটু শুরু করি। এখন এটা একটা সার্টেন ডিসটেন্স কভার করার পরে ফোর্স থাকলে অবশ্যই স্পিডের চেঞ্জ আসবে, ঠিক আছে। তাহলে স্পিডটা হয়ে গেল bf, মানে কি ফাইনাল, মানে এতটুকু ডিসটেন্সের জন্য এটা ইনিশিয়াল পয়েন্ট, এটা ফাইনাল পয়েন্ট। এই ডিসটেন্সটাকে আমরা ধরি s, আর এখান থেকে এখানে যেতে যে টাইমটা লাগছে টাইম ইকুয়াল টু t, ঠিক আছে। ওকে, তাহলে এখানে বেগের পরিবর্তনের হার, আর এটা ক্যালকুলেশনটা হবে বেগের পরিবর্তন, যে কোনো কিছুর পরিবর্তনের হার বললে এটা টাইমের রেসপেক্টে আমরা ভাগ করে দেখি যে ইউনিট টাইমে কতটুকু চেঞ্জ হয়েছে, তাহলে ডেল ভি বাই ডেল টি, এরকম। ডেল ভি কি হবে বিএফ মাইনাস বি, শেষ দিক থেকে আদি দিক বাদ টি। ওকে, এই বেগের পরিবর্তনের হারটা ন্যাচারালি চিন্তা করলে এটা ফোর্সের সমানুপাতিক হবে, মানে ফোর্সটা যত বেশি জোরে ধাক্কা দিব স্পিডটা তত দ্রুত চেঞ্জ হবে। আর হালকা বস্তুকে রোল করানো ইজি নাকি ভারী বস্তুকে রোল করানো ইজি? অবশ্যই হালকা বস্তুকে। তাহলে ম্যাস যত কম হবে তত ফাস্ট অ্যাক্সিলারেশন, এটাকে বলা হয় ইংলিশে যদি বলি অ্যাক্সিলারেশন, আর বাংলায় বললে ত্বরণ, F/m, ঠিক আছে। এখানে আর কোনো এক্সটার্নাল ফ্যাক্টর থাকবে না আসলে। তো আমরা এটাকে যদি আমি a ধরি, a সমানুপাতিক F/m, মানে ওই f, এই যে এই পুরোটাকে আমি a হিসেবে ধরতেছি আর কি। তাহলে a ইকুয়াল টু k ইনটু F/m হওয়ার কথা। এখন এটা f আর m ছাড়া অন্য কোনো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে না। এখন ন্যাচারালি সমানুপাতিক থেকে যখন সমানুপাতিক থেকে সমান হয়ে সমানুপাতিক ধ্রুবক আনি, তখন k ইকুয়াল টু কত, এরকম একটা সমানুপাতিক ধ্রুবকের মানটা জানা দরকার। দেখেন এইটা ফোর্স কত বলে ধাক্কা দিচ্ছি, ফোর্স আর ম্যাস, এই দুটো হচ্ছে চলক, এর অন্য কোনো চলক নাই। অন্য কোনো চলক যদি না থাকে তখন k ইকুয়াল টু ন্যাচারালি কি হবে 1। তাহলে আমাদের থিওরিটিক্যালি a ইকুয়াল টু কি আসতেছে F/m বা F ইকুয়াল টু ma, একদম বেসিক সূত্র। 9 10 এ যেটা ছিল, 9 10 এ আমাদের যেটা ছিল, ইন্টারমিডিয়েটে এসে যেটা হবে। এখন F ইকুয়াল টু ma এই সূত্রটা আমরা বুঝতে পারছি, এটা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, এটা হচ্ছে পুরনো সূত্র, ঠিক আছে। এখন আমরা যদি আইডিয়া অফ ফ্রিকশন, ঘর্ষণের ব্যাপারটা নিয়ে আসি। ঘর্ষণের ব্যাপারটা কিভাবে আসবে বলি, যেমন ধরেন এইটা পিচ ঢালা রাস্তা হইতে পারে, অথবা বালির রাস্তা হইতে পারে, অথবা ইটের রাস্তা হইতে পারে, অথবা কাদার রাস্তা হইতে পারে, ঠিক আছে। মানে সারফেসটা, যে সারফেসে আপনি রোল করাচ্ছেন, আমাদের এই ইন্টারমিডিয়েটে যখন আমরা নিউটনের বলবিদ্যা দেখব, এখানে এসে একটু দেখি ভিডিওর কোয়ালিটি কি ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, আই হোপ সাউন্ড ঠিকঠাক বোঝা যাচ্ছে। তাহলে যেহেতু এখানে রাস্তাটা বা যে ওয়ার্কিং সারফেসটা এটা কিন্তু ডিফারেন্ট রকম হতে পারে, তাহলে ওইটার ভিত্তিতে অবশ্যই এই ত্বরণটা আপনি একই বস্তুকে একই বল দিয়ে মুভ করাইতে যান, এখানে অনেক ফাস্ট মুভ করবে, ভেরি ফাস্ট, এখানে মোটামুটি ফাস্ট, সরি কাদা রাস্তা না, ইটের রাস্তায় মোটামুটি ফাস্ট, বালির রাস্তায় চাকা আটকে আসবে, এখানে একটু স্লো, কাদার রাস্তায় আপনার যাইতে খবর হয়ে যাবে, তাহলে ভেরি স্লো, ঠিক আছে। মানে একই ফোর্স একই ওয়েটকে একই ভর
একই ভরকে সামনে নিয়ে যেতে অ্যাক্সেলারেশনটা ডিফারেন্ট হবে। এখন আপনি বলতে পারেন যে স্যার এফ সেম আছে, এম সেম আছে, কেমনে ডিফারেন্ট হয়? এখানে ফ্যাক্টর। আপনি তো এই বলটা দিচ্ছেন বাইর থেকে, এটা তো রাস্তার উপর ডিপেন্ড করতেছে না, এটা তো আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারবেন। হ্যাঁ, আপনি লাঠি তো আপনি যদি লাঠি দিয়ে আগে যাচ্ছেন, তো আপনি লাঠি তো আপনি সব রাস্তায় সেম বলে লাঠি দিতে পারবেন, কিন্তু তার মানে কথা হচ্ছে এখানে যে ফোর্সটা আছে তার মানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এম তো সেম, এই এটা ডিফারেন্ট হচ্ছে, এটা ডিফারেন্ট। তো তাইলে এই যে ফোর্সটা এটাও কি হবে, ডিফারেন্ট হবে। কিন্তু আমি তো প্রথমে বলতেছি একই বল দিয়ে মারতেছি, একই বল দিয়ে দাগতেছে, তাইলে এখানে ইস্যু যেটা, যখন আমি এরকম একটা সারফেসে মুভ করাইতে যাব, আমি যে বল দিয়ে মুভ করাই না কেন আমার গতির স্মুথনেসটা কম বেশির উপর ডিপেন্ড করে, মানে সোজা কথা সারফেসের উপর ডিপেন্ড করে আমাদের গতিটা কম বেশি, মানে স্মুথনেসটা কম বেশি হবে। তার মানে আমাদের এটা যেহেতু ডিফারেন্ট হচ্ছে, তার মানে আমি এফ অ্যাপ্লাইড যেটা ওটা থেকে কিছু একটা বাদ যাচ্ছে, এফ ফ্রিকশন, ওই যেটা বাদ যাচ্ছে সেটাই হচ্ছে ফ্রিকশন বা ঘর্ষণ, যেটা বাদ যাচ্ছে সেটাই হচ্ছে ঘর্ষণ। তাহলে আমাদের অ্যাকচুয়াল ফর্মুলা, যদি আমি একটা বস্তুকে হরিজন্টালি পুল করি, তাহলে তখন ফর্মুলা হবে আপনি যে ফোর্সটা অ্যাপ্লাই করবেন সেটা থেকে একটা ফ্রিকশন অবশ্যই বিয়োগ দেবে, এটাই হবে আপনার নেট ফোর্স। তার মানে আপনি ত্বরণ যখন মাপতে যাবেন, ত্বরণ ইকুয়াল টু এফ বাই এফ অ্যাপ্লাইড লিখি এখন থেকে, প্রয়োগকৃত বল বাই এম হবে না, ওইখান থেকে এফ অ্যাপ্লাইড থেকে একটা ফ্রিকশন বাদ যাবে, মানে ত্বরণটা থিওরিটিক্যালি যে ত্বরণ আসার কথা প্র্যাকটিক্যালি সেই ত্বরণটা আসবে না, ত্বরণটা একটু কম হবে। তাহলে এটা হচ্ছে নেট ফোর্স, এটা হচ্ছে এফ নেট সমান এম ইনটু এ। তাহলে এখান থেকে আমি এবার এ বের করব, এ ইকুয়াল টু এফ এ মাইনাস এফ এফ বাই এম। আচ্ছা, তার মানে আমাদের এসএসসির সাথে একটা ডিফারেন্স হয়ে গেল, এসএসসিতে যে পড়াশোনাটা করছিলাম সেটার সাথে একটা কি হয়ে গেল, ডিফারেন্স হয়ে গেল। তাহলে এখন বলতেছি স্যার আমরা ফ্রিকশন ফোর্সটা কেন মাপবো। এখন আপনি এভাবে চিন্তা করে দেখেন, এখন ফ্রিকশনটা একে তো সারফেসের উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন স্যার আমরা ফ্রিকশনটা ক্যালকুলেশন করবো কেমনে। ফ্রিকশন ক্যালকুলেশন এগুলো আলটিমেটলি আমরা তো কমন সেন্স দিয়ে এতটুকু আসছি, আমরা আমাদের পুরো পড়াশোনাতেই কমন সেন্স ইউজ করব, ঠিক আছে। মাঝে মধ্যে হয়তো এই কমন সেন্সগুলো আমার পড়তে পড়তে আসছে, আপনার হয়তো সাথে সাথে কাজ নাও করতে পারে, বাট ইফ ইউ গো থ্রু কেয়ারফুলি ইউ উইল গ্রো দ্যাট কমন সেন্স উইথ টাইম। আচ্ছা, তাহলে আমরা এখানে ফ্রিকশন যেটা, এটা দুইটা জিনিসের সাথে রিলেটেড। একটা হচ্ছে সারফেস, একটা তো অবশ্যই সারফেস, এটা কার ফাংশন, সারফেসের ফাংশন। আপনি পিজা রাস্তায় খুব ফাস্ট চলতেছে, তার মানে এখানে ফ্রিকশন কম। হ্যাঁ, ইটের রাস্তায় একটু ফাস্ট কম ফাস্ট চলতেছে, তার মানে এখানে ফ্রিকশন একটু বেশি, এখানে ফ্রিকশন আর একটু বেশি, চাকা স্লিপ কাটতেছে, আর এখানে আরো বেশি, সবচেয়ে বেশি। তার মানে আপনি এই ফ্রিকশন ফোর্সটা যে সারফেসে মুভ করাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে। ফ্রিকশন কমানোর উপায় কি, ধরেন ফর এক্সাম্পল হচ্ছে এখানে ফ্রিকশন অনেক বেশি আছে, তাহলে ফ্রিকশন বেশি আছে কি একদম র কঠিন সারফেস, মানে আপনি যে বস্তুটা মুভ করাচ্ছেন এটাও সলিড, আবার যে সারফেসে মুভ করতেছেন এটাও সলিড, ঠিক আছে। তা আপনি যদি মাঝখানে একটা লুব্রিকেটিং মিডিয়াম, লুব্রিকেটকে বলা হয় মানে হচ্ছে ঘর্ষণ কমানোর জন্য তেল ইউজ করা হয়, ওই বিভিন্ন মেশিনের বিয়ারিং এরকম থাকে না, গোল 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 গোল, ঠিক আছে, বিভিন্ন কিছুর বিয়ারিং, এখানে কানেকশনে এখানে 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 তেল দেওয়া হয়, কারণ ফ্রিকশনের কারণে তাপ উৎপন্ন হয়, এইভাবে যখন ঘষেন তাপ উৎপন্ন হয়, যে তাপ উৎপন্ন হলে এনার্জির কী হবে, লস হবে। তো যে তাপটা উৎপন্ন হচ্ছে সেইটা ওই অবজেক্টের ক্ষতি করতে পারে, তো এখানে অয়েল দিলে অয়েল তাপটাকে শুষিয়ে নেবে, ঠিক আছে। তো ঘর্ষণ কমানোর জন্য জেনারেলি লুব্রিকেটিং মিডিয়াম ইউজ করা হয়।
লুব্রিকেটিং মিডিয়াম, এটা অয়েল হতে পারে, অয়েল অয়েল, এটা অয়েলের ডিফারেন্ট রেট থাকতে পারে, ঠিক আছে। অয়েল মানে হাইড্রোকার্বন, মানে হাইড্রোকার্বনের অনেক ধরনের ডিভিশন থাকতে পারে। আচ্ছা, তার মানে এটা সারফেসের উপর ডিপেন্ড করতেছে। আর আরেকটা হচ্ছে যত ভারী বস্তু আগাইতে চাইবেন তত বেশি পরিমাণ হচ্ছে মানে ফ্রিকশন ফেস করতে হবে, ভারী বস্তু রোল করা কঠিন, হালকা বস্তু, তাহলে এটা ওয়েটের, ওয়েট, এই দুইটার ফাংশন, মানে ফোর্সটা, ফ্রিকশন ফোর্সটা এই দুইটার ফাংশন। তাহলে আপনি এখন ফোর্স যত দিবেন তার প্রতিক্রিয়াও তত কি আসবে, বেশি আসবে। তো এটা যদি আপনি যদি এটাকে একটা সারফেসকে এমজি চাপ দেন, তাহলে সারফেসটা আপনাকে ওই পরিমাণ বল কি দিবে, ফেরত দিবে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া সমান, এটা হচ্ছে অ্যাকশন আর এটা হচ্ছে রিঅ্যাকশন। আচ্ছা, ওকে। তো তাহলে ওয়েটের পাশাপাশি, ওয়েট না লিখে আমি পারফেক্টলি যদি বলি সারফেসটা কতটুকু ফোর্স ব্যাক দিচ্ছে সেটা, ফ্রিকশন সারফেস এবং আর, আর মানে হচ্ছে অবিলম্ব প্রতিক্রিয়া, নরমাল রিঅ্যাকশন বলা হয় অবিলম্ব প্রতিক্রিয়া। আপনি যে সারফেসে মুভ করতেছেন তার অবিলম্ব বরাবর কি পরিমাণ প্রতিক্রিয়া দিচ্ছি সেটা। এটা আবার কার সাথে রিলেটেড, ওয়েটের সাথে রিলেটেড। এই অবস্থায় আর সমান হচ্ছে কি, এই অবস্থায় কি আর সমান কি হবে, এমজি। আর আপনি বলতে পারেন স্যার আপনি ওয়েট লিখছিলেন ঠিক আছে, এখানে আবার আর কি জন্য আনসার, একটু পরে বলতেছি। এখন আমি তো একটা হরিজন্টাল টান দিছি, তো ওই জন্য মনে হচ্ছে যে এমজি দিলেই তো হচ্ছিল, এমজি ঠিক আছে, কিন্তু আমি কেন প্রতিক্রিয়া আনতেছি একটু পরে বলতেছি। আচ্ছা, তো তাহলে এখানে আর হচ্ছে কি নরমাল রিঅ্যাকশন, আর হরিজন্টালি যখন টানবো তখন নিচের দিকে এমজি, এদিকে আর। আচ্ছা, তাহলে আমি বলতে পারতেছি এই ফ্রিকশন ফোর্সটা আর এর সমানুপাতিক, সমানুপাতিক হলে মাঝখানে একটা কি আসবে, মাঝখানে একটা কি আসবে, সমানুপাতিক ধ্রুবক আসবে। এই ধ্রুবকটাই সারফেসের উপর ডিপেন্ডেন্ট। এবার আশা করি বুঝতে পারছি। তার মানে ফ্রিকশন ফোর্সটা, কারণ কি এটাও একটা ফোর্স, এটার একক নিউটন, এটার একক নিউটন, তাহলে মাঝখানে একটা সমানুপাতিক ধ্রুবক থাকবে যেটা কোনো ইউনিট নেই। তাহলে এই ধ্রুবকটা ডিপেন্ড করে সারফেসের উপরে, আর এটা ডিপেন্ড করতেছে ওয়েট, বা ওয়েট ছাড়া আরো ফ্যাক্টর আসতে পারে, ওটা পরে, ঠিক আছে। তার মানে ফ্রিকশন ফোর্সটা আলটিমেটলি ডিপেন্ড করতেছে মিউ ইনটু আর, মানে ফ্রিকশন ফোর্সের ক্যালকুলেশন হচ্ছে, ফ্রিকশন ফোর্সের ক্যালকুলেশন হচ্ছে এফএফ ইকুয়াল টু মিউ আর, এভাবে ক্যালকুলেট হবে সবসময়। আর এর মানটা এমজি হইতেও পারে, না হইতে পারে। এখানে দেখা যাচ্ছে আর সমান এমজি। এখন এইদিকে ওইদিকে আর কোনো ফোর্স কাজ করলে তখন কিন্তু উপাংশের ব্যাপার আসবে, সেটা আমরা পরে আসতেছি। আগে আমরা ন্যাচারাল হরিজন্টাল পুলিং এর ফ্রিকশনটা একটু দেখি, ঠিক আছে। ওকে, একটু দেখি ভিডিওর কোয়ালিটি কি ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা নরমাল পুলিং এর ফ্রিকশনের অঙ্কটা করি। আমি টাইপ ভর্তি পরীক্ষা বা যাই হোক, আমি আসলে ওরকম ভর্তি পরীক্ষাতে ভালো, আর সবার টার্গেট তো এইটাই, ভর্তি পরীক্ষা ভালো করতে হবে। আমি বেশি একদম বলছি না যে আমি এটা করার ফলে ফিজিক্সের বস হয়ে যাব বা এই টাইপের কিছু, বাট আমি চেষ্টা করব আপনারা এখন যে কন্ডিশনে আছেন ওটা থেকে একটু বেটার করতে। তো কেউ যদি আগে থেকে এটা থেকে বেটার কন্ডিশনে থাকে তাহলে তার দেখার দরকার নেই আর কি। আচ্ছা, তাহলে আচ্ছা এখন হরিজন্টাল পুলিং, আমাদের ফার্স্ট অঙ্ক আমরা এটা দিয়েই করব। এখন আপনার বইয়ের সাথে আমার অঙ্কের প্যাটার্ন না মিলতে পারে, এটা কারণ হচ্ছে আমি যেভাবে নরমালি পড়ায় আসছি সেভাবে হচ্ছে আমরা ইয়ে করব আর কি। হ্যাঁ, হরিজন্টাল পুলিং, তো হরিজন্টাল পুলিং এর বেলায় আমরা অঙ্ক করব এভাবে। আমরা এখানে ওরকম ম্যাথ আলাদাভাবে না করে আমি জেনারেলি ম্যাথ এভাবে দিলে কিভাবে করতে হবে এই ধরনের ভাবে ডিসকাশন করব। ম্যাথ আপনি আপনার মতো বানিয়ে নিতে পারবেন, এভাবে ম্যাথ করাতে গেলে আসলে সময় অনেক লাগে। আমি ম্যাথ করাবো না তা না, ম্যাথ অবশ্যই করাবো, ভর্তি পরীক্ষার জন্য টাইপ ওয়াইজ যে অঙ্কগুলো আসে কিছু অঙ্ক তো কভার হবে, বাট আমি অনেকটা হচ্ছে কেস স্টাডির মতো করে পড়াবো আর কি, ঠিক আছে। নিউমেরিক্যাল প্রবলেম হয়তো কম থাকতে পারে। আচ্ছা, আমি এখানে বললাম সরি হরিজন্টাল পুলিং ধরলাম, এফ বল দিয়ে এফ বল প্রয়োগ করতেছি, ঠিক আছে। এই যে মিউ, যেটা মিউকে বলা হয়
ফ্রিকশন ইন্ডেক্স ঘর্ষণ গুণাঙ্ক, ফ্রিকশন ইন্ডেক্স এটা টোটালি সারফেসের উপর আপনি কোন সারফেসে বস্তুটাকে মুভ করাচ্ছেন সেটার উপর ডিপেন্ডেন্ট on move dependent on surface। আচ্ছা, তাহলে আপনি এদিকে mg বল কাজ করতেছে, ঠিক এটা আপনি ব্যাক পাচ্ছেন প্রতিক্রিয়া, তাহলে প্রতিক্রিয়ার মান অবশ্যই এখানে mg হবে, ঠিক আছে। তাহলে আপনি যেদিকে বল প্রয়োগ করবেন তার বিপরীতে ঘর্ষণ বল কাজ করবে, কম হইতে পারে বেশি হইতে পারে, তাহলে এটা হবে মিউ আর বা মিউ এমজি, ঠিক আছে। সুতরাং এফ নেট ফোর্স ইকুয়াল টু হবে এফ মাইনাস মিউ আর, মানে ঘর্ষণ বলটা বাদ দিচ্ছি, এই যে ঘর্ষণ বলটা বিয়োগ দিচ্ছি, তাহলে এখান থেকে এফ নেট হবে এম ইন্টু এন এফ, নেট ত্বরণ, এখান থেকে নেট ত্বরণ ক্যালকুলেশন করবেন এভাবে। আগে এফ বাই এম হইতো তো এফ ইকুয়াল টু এম, এখন এফ ইকুয়াল টু এম হচ্ছে না, নেট ফোর্স জিনিসটা আসতেছে। কারণ কি, আমি যত বলে অ্যাপ্লাই করি, যত বড় বলে অ্যাপ্লাই করি না কেন একটা ফ্রিকশন বাদ যাবেই, ইকুয়াল টু মিউ এমজি ডিভাইডেড বাই এম, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে অঙ্ক কিরকম আসতে পারে, যেমন আমি আপনাকে একটা অঙ্ক দিই, বললাম একদম সিম্পল প্রবলেম, এখানে একটা পতাকা আছে, বললাম যে হচ্ছে আচ্ছা ঘর্ষণ গুণাঙ্ক কত হলে এম ভরের স্থির বস্তু টি সময়ে পতাকাটিকে স্পর্শ করবে, আমি যে বলটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে এফ। তাহলে আমাকে এখানে কি কি দেওয়া আছে, মানে যেটা এখানে আছে এটা স্থির ছিল, ওখান থেকে আমি এটাকে ফোর্স দিব, ফোর্স দিয়ে কোথায় নিতে আছে পতাকাকে, তাহলে পতাকাটা কত দূরত্বে আছে, এস দূরত্বে, বললাম টি সময়ে পতাকাটিকে কি করবে, স্পর্শ করবে, ঠিক আছে। এখন মনে হতে পারে ভাইয়া থেকে কি চলে আসছে, আর প্রবলেমগুলো আমি যতগুলো প্রবলেম করাবো এখানে মাল্টিপল স্টেপ থাকবে, ঠিক আছে। মাল্টিপল, আমার মনে হয় মাল্টিপল স্টেপ থাকলে যেটা হয়, শুরুতে একটু প্রবলেম হলো, যদি ইউজ টু হয়ে যান আপনি জিনিসগুলোকে সুন্দর মতো এখান থেকে এটা নিয়ে এরপর ওখানে বসাইতে হবে, আলটিমেটলি ভর্তি পরীক্ষায় হোক এখানে যেখানে যত কঠিন প্রবলেম থাকবে, আচ্ছা একটু দেখি ভিডিও, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, ওইখানে যত কঠিন প্রবলেম থাকবে সবগুলাই ওই ডট কানেক্ট করার মতো, আমি আপনাকে ডট কানেক্ট করা শেখাবো, ঠিক আছে। টি সময় পতাকাটিকে স্পর্শ করবে, আচ্ছা টি সময় পতাকাটিকে যদি স্পর্শ করে তো তাহলে এবারে কন্ডিশন বলতেছে ঘর্ষণ গুণাঙ্ক মানে মিউ কত বলে, এই অবস্থা হবে, ঠিক আছে। তাহলে আমি যেটা করতে পারবো এখান থেকে n একটা বের করতে পারবো, কি হবে f মাইনাস মিউ mg বাই কি m, এভাবে বের করতে পারবো, নেট ত্বরণটা বের করতে পারবো আর কি, ফোর্স মাস আর ঘর্ষণ গুণাঙ্কটা চাচ্ছে না, মানে ঘর্ষণ গুণাঙ্কটাকে অর্থাৎ মিউকে এফ এম এস টি এগুলো দিয়ে প্রকাশ করতে হবে, টার্গেট হচ্ছে এইটি, তাহলে এখানে এফ বাই এম মাইনাস মিউ জি, এটা হচ্ছে ত্বরণ, নেট ত্বরণ। এখন আমাকে সরণ দেওয়া আছে, আগে বের হচ্ছে 0, ফর্মুলা কি ছিল, s ইকুয়াল টু
ওই যে নিউটনের যে চারটা সূত্র, গতির সূত্র, ওগুলাই ঘুরে ফিরে এখানে কাজে আসবে, ওগুলাকে বিভিন্নভাবে আমরা মডিফাই করব। ঠিক আছে, তাহলে এখানে s ইকুয়াল টু হাফ, যেহেতু এটা নাই 0, হাফ ইন্টু a নেট ইন্টু কি স্কোয়ার, t স্কোয়ার। তাহলে a নেট মানে কি হাফ, ওই যে a নেট এখান থেকে বের করছি, f বাই m মাইনাস মিউ জি ইন্টু কি t স্কোয়ার। তাহলে 2s, আমাকে তো মিউ বের করতে হবে, তাহলে বাকিটা ওই পাশে নিয়ে যাই, 2s বাই t স্কোয়ার ইকুয়াল টু f বাই m মাইনাস মিউ জি, তাহলে মিউ জি ইকুয়াল টু f বাই m 2s বাই t স্কোয়ার। এই যে, তো নিউমেরিক্যালি দিলে এটা আপনাকে ভ্যালু বসায় বের করতে হতো। এটা হচ্ছে আমি আপনাকে যেভাবে দিছে এক্সপ্রেশন দিয়ে এফ এম এভাবে দিতে করতে, এখানে অনেকগুলো অঙ্ক এরকম থাকবে যেটা বইয়ে তো নরমালি ডাটা বের করতে বলে ক্যালকুলেটরে বসায়, এখানে ক্যালকুলেটরে না বসায় অ্যালজেব্রিক্যালি সলভ করতে হয়, টাইপের প্রবলেম একটু এখানে বেশি থাকবে আর কি। ঠিক আছে, আচ্ছা, ওইটাই অ্যাকচুয়ালি অলিম্পিয়াড বলেন বা অ্যাডভান্স প্রবলেম সলভ করতে গেলে ওই ধরনের প্রবলেম যদি থাকে, এক্সপ্রেশনটা সুন্দর মতো এখান থেকে ওখানে বসাতে পারেন, দ্যাটস অলসো আ ভেরি গুড কোয়ালিটি। আচ্ছা, এটা হচ্ছে হরিজন্টাল পুলিং। এখন ধরেন বড় বস্তু না হয় এভাবে টানা যায়, ছোট বস্তু, আপনি মানুষ বড়, ধরেন মনে করেন ছোট একটা বক্স আছে, ছোট একটা বক্স মাটিতে আছে, আপনার হাইট ভালো, আপনি কিন্তু এটা হরিজন্টালি টানা আপনার জন্য পসিবল না, তো এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল করে টানতে হইতে পারে, দ্যাটস নট রিয়েলিস্টিক। হ্যাঁ, রিয়েল সিনারিওতে ওইটা বেশি রিয়েলিস্টিক। তো ওই কেসে আমরা কিভাবে হচ্ছে করতে পারি, পুরোটা মুছি। Pulling with an angle. তো ওই ক্ষেত্রে আমি ফোর্সটা যে এফটা প্রয়োগ করব সেটা এভাবে প্রয়োগ করব একটা অ্যাঙ্গেল করে। তো এই ক্ষেত্রে যেহেতু আমরা ভেক্টর করে আসছি, আমি তো মুভমেন্ট নিব কোন সারফেসে, অ্যাপারেন্টলি এক্স অ্যাক্সিস, আমি তো যত ধরনের হরিজন্টাল মুভমেন্ট তো এক্স অ্যাক্সিস ধরেই করতেছি। তো তাহলে আমাকে ফোর্সটাকে এখানে কি করতে হবে, দুটো অংশে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এদিকে থাকবে কি থিটার ভূমি, এটা লম্ব, এটা লম্ব বরাবর কি থাকে sin থিটা, আর হরিজন্টাল ফোর্স আগে যেটা f থাকতো, f এর জায়গায় কি থাকবে f cos থিটা। এটাই হচ্ছে লায়াবল ফর মুভমেন্ট। ওকে, ঠিক আছে, এদিকে কি ফোর্স কি mg, ঠিক আছে। এদিকে আরেকটা ফোর্স ছিল ন্যাচারাল ফোর্স আর। এখন আপনারা বুঝতে পারবেন কেন আমি mg লিখি নাই, কেন আমি আর লিখছি। কিছুক্ষণ আগে আর সমান কি হচ্ছিল mg, কিন্তু এখানে যেহেতু ay0 y অ্যাক্সিস বরাবর কোনো ত্বরণ নাই, তাহলে আপওয়ার্ড ফোর্স আর ডাউনওয়ার্ড ফোর্স অবশ্যই কি হবে, সমান হবে। সমান যদি হয় তাহলে mg হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স আর আপওয়ার্ড ফোর্স হচ্ছে f sin থিটার সাথে k যোগ r যোগ, মানে এখানে ফ্রিকশনটা একটু কম, কারণ স্বাভাবিক আপনি সারফেস থেকে একটু রিলিজ হচ্ছে না আস্তে আস্তে, মানে আগে তো স্ট্রেট mg কাজ করতো আর সমান mg হইতো, এখন একটু হলেও কন্ট্যাক্টটা একটু লুজ হবে, তো ফ্রিকশন একটু কম হবে, দ্যাটস রিয়েলিস্টিক। আগে mg হইতো, এখন mg মাইনাস কি হবে f sin থিটা। তাহলে এখন নেট ফোর্স f নেট এখন কি f হবে না, আমি তো এটা কি এক্সিস বরাবর নিচ্ছি, x এক্সিস, মুভমেন্ট তো x এক্সিস বরাবর হচ্ছে। এখন ভাইয়া এটা x এক্সিস, ভাইয়া অথবা স্যার এখন এটা তো y এক্সিস বরাবর হয়ে গেলে
মানে ছিটকে গেলে ওয়াই এক্সিস বরাবর মানে টানতে গিয়ে বেশি ফোর্স দিয়ে, হ্যাঁ হইতে পারে যদি এমজি থেকে এফ সাইন থিটা যদি কি হয় বড় হয়, এফ সাইন থিটা যদি কোনো কেসে এমজি থেকে বড় হয় তাহলে ইট উইল, তখন আর অঙ্ক করার দরকার নেই, তখন আর হরিজন্টাল সারফেসের অঙ্ক করার দরকার নেই, লিভ দ্য সারফেস। আচ্ছা তাহলে এখানে এফ নেট হবে সাপোর্ট ফোর্স কি পুরা ফিজিক্সই এরকম, সাপোর্ট ফোর্স মানে মুভমেন্ট কোন দিকে, ওইদিকে সাপোর্ট ফোর্স কত, অপোজ ফোর্স কত, সাপোর্ট ফোর্স থেকে মানে অপোজ ফোর্স মানে কি বলে সাপোর্টিং ফোর্স সমর্থনকারী বল থেকে বাধানকারী বলটা বাদ দিয়ে নেট ফোর্স হিসাব করতে হবে। ফিজিক্সে আলটিমেটলি ফোর্সের ক্যালকুলেশনের সিস্টেম এটাই। এটা হচ্ছে মাইনাস ঘর্ষণ, ঘর্ষণের মান কি মিউ আর, এফ cos থিটা মাইনাস মিউ এমজি মাইনাস এফ সাইন থিটা। ঠিক আছে, তো তাহলে ভেঙে করলে এফ কমন নিলে cos থিটা মিউ সাইন থিটা মাইনাস মিউ এমজি। আশা করি বুঝতে পারছি, একটু ডিফারেন্ট। তাহলে এফ নেট জানা থাকলে এন নেট বের করা যাবে, এফ নেট বাই কি এম, এম দিয়ে ভাগ করলে এফ বাই এম cos থিটা প্লাস মিউ সাইন থিটা, এটা থেকে মিউ জি বাদ। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন এটার অঙ্ক ভাইয়া কিরকম আসতে পারে, অঙ্ক অতটা কঠিন না, আমরা প্র্যাকটিস প্রবলেমগুলো দেখলে বুঝতে পারবো। আমরা এখানে চ্যাপ্টারের মধ্যে যে অঙ্কগুলো করব শুরুতে এগুলো মোটামুটি ইজি থাকে, কিছুক্ষণ আগে যেটা বলছি সেটা কঠিন যে তা না, একটু হিসাব করতে হয়, এটাই অত কঠিন না। তাহলে আমরা এখানে যদি আমরা ওইটাকে ম্যাথ 1 ধরি, এটাকে ম্যাথ 2 ধরি, কোন বস্তু এরকম আছে, এটাকে মনে করলাম 80 নিউটন বল দিয়ে রাখতেছি, এটা এম করলাম 10 কেজি, অ্যাঙ্গেলটা ধরলাম 30 কেজি, আর মুভ করব 0.4। আচ্ছা আমি একটা ছোট জিনিস বলতে ভুলে গেছি, এই যে নিউ, এখন আপনি এটা শিখতে পারেন কোনো একটা এখানে নিউ এর দুইটা ভাগ আছে অ্যাকচুয়ালি, নিউ কে আর নিউ এস। কোনটা কি একটু বলি, নিউ এসটা কি, নিউ এস হচ্ছে যখন একটা বস্তু স্থির থেকে গতিশীল করব, একটা বস্তুকে রান করানো মানে প্রথম বাধাটা কিন্তু ওইটাকে স্থির অবস্থা থেকে গতিশীল করা পর্যন্ত। এই গতিশীল অবস্থায় যে ঘর্ষণটা থাকবে সেটা কিন্তু যেহেতু ইজ অফ এসি মুভমেন্ট, ঘর্ষণ একটু কম হয়। তাহলে আমাদের এখানে যেটা ইস্যু সেটা হচ্ছে যদি এখানে স্থিতির ঘর্ষণ, এটা হচ্ছে স্থিতির ঘর্ষণ গুণাঙ্ক, এটা হচ্ছে গতির ঘর্ষণ গুণাঙ্ক। ভাইয়া এখানে আবার কি প্যাচ, এটা প্যাচ না একদম সিম্পল জিনিস বলি, এখানে যে ফোর্সটা আছে যদি আপনাকে মিউ এস এবং মিউ কে দুটোই আলাদাভাবে দেওয়া থাকে, ন্যাচারালি স্থির অবস্থায় ঘর্ষণটা বেশি, গতিশীল অবস্থায় কম, তাহলে মিউ এসটা বড় হবে, মিউ এসটা মিউ কে থেকে বড় হবে। ঠিক আছে, তো যদি এফটা মিউ এস এমজি, মিউ এস আর, এই যে স্থির ঘর্ষণ মিউ এস আর মিউ এস ইনটু এমজি হয়, তাইলে এটা মুভ করবে, আর মুভিং অবস্থায় মুভিং কন্ডিশনে তখন আর মিউ এস ব্যবহার হবে না, যদি মুভ করেই তখন তো ফ্রিকশন কমে যাবে। মুভিং কন্ডিশনে এফ নেট হচ্ছে এফ, এটা হরিজন্টাল পুলিং এর মানে যেরকম ওই অ্যাঙ্গেল করে পুল করা বলে, তখন এটা হইতে হবে কি এফ cos থিটাকে মিউ আর থেকে বড় হতে হবে, মিউ এস আর থেকে বড় হতে হবে। এরপর আমরা অঙ্ক করার সময় যখন আমরা ত্বরণ হিসাব করব তখন মিউ এস ইউজ করব না, তখন মিউ কে আর। ঠিক আছে, এটা দিয়ে চেক করব মুভ করবে কিনা,
মুভ করবে, মুভ করলে মুভিং অবস্থায় ত্বরণ আমরা এটা দিয়ে বের করবো, মিউকে দিয়ে বের করবো, নট মিউ এস। যদি দেওয়া না থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ, তাহলে সমস্যা নেই। যদি দেওয়া থাকে তখন আমরা এভাবে হচ্ছে চেক করে নেব। আচ্ছা, তাহলে আমরা এক মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে, আমরা সামনে থেকে হচ্ছে কোয়েশ্চেনটা আগে লিখে ভিডিও করব, মানে ভিডিওটা পজ করে কোয়েশ্চেন লিখবো। আমরা যেহেতু প্রথম সাইকেলটা কত দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে ওইটার ক্যালকুলেশনটা কত হবে, দূরত্ব তার মানে সরণ, আমার টাইম দেওয়া আছে, তাহলে স্থির অবস্থায় ধরে নিতে হবে, কিছু বলে না, দেওয়া আছে এগুলো কি ইউটি প্লাস হাফ আইটি স্কোয়ার, তাহলে আছে এগুলো কি হবে হাফ আইটি স্কোয়ার, তাহলে এ লাগবে। এ কেমনে হবে, এফ নেটকে কি দিয়ে ভাগ, এম দিয়ে ভাগ, টানতেছি কেমনে অ্যাঙ্গেল করে, সূত্র মুখস্থ করবো, আই ডোন্ট থিঙ্ক সো, এটা মুখস্থ করা উচিত হবে না। এফ কস থিটা থেকে মিউ আর বার, আর মানে কি হবে এম জি থেকে কি বাদ যাবে, এখন ফ্রিকশনটা কম, এটাতে এম দিয়ে ভাগ, তাহলে অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা হচ্ছে এফ, এটা হচ্ছে কি থিটা, এই যে মিউ জি হচ্ছে 9.8, তাহলে এখান থেকে এ বের করতে পারবো, আর এখান থেকে এস বের করতে পারবো, টি ইকুয়াল টু 60 সেকেন্ড, টি ইকুয়াল টু এক মিনিট যেহেতু কত হিসাবে 60 এসআই একক। তো এইটা হচ্ছে ফ্রিকশনের একদম বেসিক আইডিয়া। এতক্ষণ আমরা হরিজন্টাল সারফেসে মুভ করতেছিলাম, ঠিক আছে, আমাদের ফিজিক্সে একদম কমন। আমরা তোমরা যত সামনে যাবা আনত তল, কাজ ক্ষমতা শক্তিতে আনত তল, ভেক্টর আনত তল, গতিবিদ্যা তো আনত তল, গতিবিদ্যাতে আনত তল থাকে না তেমন, নিউটনের বলবিদ্যা তো আনত তল আছে, তো আনত তলের অনেক দেখবা। ওই গাড়ি যখন হচ্ছে গাড়ি থেকে মাল নামায়, বিভিন্ন ধরনের হচ্ছে গুডস নামায়, তখন আমরা দেখি ট্রাকের পিছনের অংশের সাথে একটা মই থাকে, ওখান দিয়ে একটা বস্তু করে, ঠিক আছে, কারণ এটা এমনি নামানোর থেকে একটা করে নামানোটা রিল্যাক্স, হ্যাঁ, মানে করে এনার্জি বাঁচায়, তো এই কারণে আনত তল ইউজ করে। এটা একটা আনত তলের আরও ভালো এক্সাম্পল হতে পারে, ওই একটা ফিজিক্সের এক্সপেরিমেন্ট আছে, এরকম একটা বলকে এদিক দিয়ে গড়ায় পড়তে দেয়, এদিক দিয়ে দেয়, এই পথ দিয়ে দেয়, এই পথ দিয়ে দেয়, কোন পথে ফাস্ট হয় ওই কনসেপ্ট পরে আমি এমনি এক্সপেরিমেন্টের কথা বললাম। ইন্টারনেটে হচ্ছে দেখবা এরকম হচ্ছে কার্ভ সারফেস অবজেক্ট ফলিং টাইম ক্যালকুলেশন, এভাবে সার্চ দিয়ে হয়তো আসবে। তো ডিফারেন্ট সারফেস, এটা তো আমরা তো এই ধরনের তো নিয়ে ডিসকাস করবো, এইসব কার্ভ সারফেস নিয়ে আমরা ডিসকাস করবো না, এটা এক্সপেরিমেন্টের জন্য বললাম আর কি, কোথায় দেখতে পারবো, ঠিক আছে। তো আমরা কার্ভ সারফেসেও একইভাবে হচ্ছে মানে এই অঙ্কগুলো করা যায়। তো এই ক্ষেত্রে উপাংশ বিভাজন আরও বাড়বে, এখানে তো উপাংশ বিভাজন শুধু এই বেলায় আমি অ্যাঙ্গেল করে টানতেছি, ওইখানে এরকম হতে পারে, এভাবে টানতেছ, এভাবে টানতেছ, তখন তো অলরেডি ওই এখন দেখো ওজনের সাথে একভাবে ভাগ টাগ করে করে করতে হয়, আর একটা হচ্ছে এভাবে না টেনে এভাবে টানতেছ, তখন ওজনকেও ভাগ করতে হয়, আবার যে বলে টানতেছ ওটাকেও তল। এখন এখানে অক্ষ দুইটা, অক্ষ সবসময় মনে রাখবো দুই, সেটা হচ্ছে একটা হচ্ছে মুভিং সারফেস বরাবর অংশ নিবা, আর মুভিং সারফেসের লম্ব বরাবর অংশ নিবা, এভাবে উপাংশ বিভাজন করবা, অঙ্ক ইজি হবে। এবং ভাইয়া এভাবে না করলে আমি যদি অন্য কোনো দিক তাও হবে, কিন্তু কষ্ট হবে আর কি, ঠিক আছে। সবসময় উপাংশ ভাগ করবা মুভিং সারফেস আর এটা হচ্ছে নর্মাল অবিলম্ব, এই বরাবর হচ্ছে সব কিছুকে উপাংশ ভাগ করবো। তো এটা আমরা পরে দেখবো, মানে পরের লেকচারে হচ্ছে দেখবো আনত তলে মুভমেন্টগুলো, ওখানে ফ্রিকশন বংশ বিভাজনে সব আসবে। তো আমরা আপাতত ফ্রিকশনের বেসিক আইডিয়াটা এখান থেকে মোটামুটি ক্লিয়ার। বইগুলোতে হয়তো কিছু বই ক্লিয়ার নাই, কিছু বই হয়তো আছে, বাট আমি দেখাই দিলাম, ঠিক আছে। অ্যাডমিশন টেস্টে গেলে এই ধরনের প্রবলেম অনেক দেখবা আশা করি, ঠিক আছে। থ্যাংক ইউ।